আসসালামু আলাইকুম। আজকে আমরা আলিম স্যারের বইয়ের অনুশীলনীর উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পুরোপুরি সলভ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে 1 নাম্বার, যে নিচের কোনটি উদ্ভিদের অযৌন জনন নয়। তাহলে দেখো, অঙ্গজ জনন, পুনরুৎপাদন, মুকুল উৎপাদন, লাস্টে হচ্ছে গ্যামিট উৎপাদন। সো গ্যামিট উৎপাদন মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়া। তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু যৌন জননটা আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যে নিষেক হয় সেটাই কিন্তু যৌন জনন। সো গ্যামিট উৎপাদন অযৌন জনন নয়। এরপরে 2 নাম্বারটা কি বলছে? নিচের কোনটি একলিঙ্গ সহবাসী উদ্ভিদ। আচ্ছা, একলিঙ্গ সহবাসী উদ্ভিদ বলতে আমরা আসলে কি বুঝি, আমি জিনিসটা একটু দেখাই। কয়েকটা টাইপের হতে পারে, যে একটা হতে পারে উভলিঙ্গ উভলিঙ্গ পুষ্প। তো মনে রাখতে হবে যে উভলিঙ্গ পুষ্প জিনিসটা কি, যেই পুষ্পে আমাদের পুংকেশর এবং গর্ভকেশর, পুংকেশরও আছে অর্থাৎ পুংস্তবক আছে, আবার স্ত্রী স্তবক আছে। এটাকে পুংকেশর না বলে আসলে বলা উচিত কি, বলা উচিত হচ্ছে পুংস্তবক। আমাদের কি আছে, যে উদ্ভিদে আমরা পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুইটাই পাবো, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমরা উভলিঙ্গ পুষ্প। ঠিক আছে? তো উভলিঙ্গ পুষ্পের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে আমাদের জবা আছে, তারপর আছে হচ্ছে ধুতুরা আছে, ওকে, তারপর আছে হচ্ছে ঢেঁড়স, এগুলা। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে একলিঙ্গ সহবাসী উদ্ভিদ। একলিঙ্গ সহবাসী উদ্ভিদ মানে হচ্ছে ফুলের মধ্যে হয় স্ত্রী স্তবক অথবা পুংস্তবক থাকবে, কিন্তু কথা হচ্ছে একই গাছে পুরুষ ফুল স্ত্রী ফুল কি আছে, একই গাছে আছে। ঠিক আছে? তাহলে একই গাছে যদি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই একসাথে থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে একলিঙ্গ সহবাসী উদ্ভিদ। ঠিক আছে? সো এটার আমাদের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে হচ্ছে লাউ, কুমড়া, শশা। এগুলো হচ্ছে আমাদের একলিঙ্গ সহবাসীর এক্সাম্পল। ওকে, এবার দেখো আরেকটা হতে পারে কিরকম, যে একলিঙ্গ ভিন্নবাসী। একলিঙ্গ ভিন্নবাসী বলতে আমরা কি বুঝি? মানে হচ্ছে পুরুষ ফুলটা থাকবে পুরুষ গাছে আর স্ত্রী ফুলটা থাকবে স্ত্রী গাছে। তাহলে একই গাছে পুরুষ ফুল স্ত্রী ফুল একসাথে থাকতে পারবে না। সো একলিঙ্গ ভিন্নবাসীর এক্সাম্পল কি কি আছে আমাদের মনে রাখতে হবে? হচ্ছে তাল আর হচ্ছে পেঁপে। ওকে, তাল এবং হচ্ছে পেঁপে। আচ্ছা, ফাইন। এরপরে দেখো আমাদের কি আছে, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? একলিঙ্গ সহবাসী উদ্ভিদ কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের লাউ। এবার আসে 3 নাম্বারটা, কোনটি একলিঙ্গ ভিন্নবাসী উদ্ভিদ? আমরা জানি তাল এবং পেঁপে। সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ, 3 নাম্বারটা। এরপরে 4 নাম্বার, নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক? তো মনে রাখবা যে ফুলের স্তবক আমরা বলে থাকি 4টাকে, যে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। ওকে, তো মনে রাখতে হবে যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক এই দুইটাকে আমরা বলে থাকি হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এই স্তবকগুলা ছাড়া আমাদের কোনো উদ্ভিদ কি করতে পারবে না? যৌন প্রজননে অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য পুংস্তবক, স্ত্রী স্তবক এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি অত্যাবশ্যকীয় স্তবক। এখানে স্ত্রী স্তবক বা গর্ভপত্রের কথা দেয়া আছে। আর বৃতি এবং দলমণ্ডল এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আসলে গৌণ স্তবক আমরা বলতে পারি। তো নিচের কোনটি ফুলের সাহায্যকারী স্তবক বা গৌণ স্তবক? আমরা জানি পুংকেশর, গর্ভাশয়, গর্ভপত্র এইগুলো হচ্ছে আমাদের আবশ্যকীয় স্তবকের অংশ। দলমণ্ডলটা হচ্ছে আমাদের কিসের অংশ হবে? আমাদের তাইলে গৌণ স্তবক অথবা সাহায্যকারী স্তবক হবে। 6 নাম্বারটা, কোন ফুলে পুষ্পপুট থেকে থাকে? পুষ্পপুট মানে কি? যদি কোনো উদ্ভিদের বৃতি এবং দলমণ্ডলকে আমরা আলাদা করতে না পারি, সেটাকে আমরা বলে থাকি পুষ্পপুট। পুষ্পপুট আমরা পাই হচ্ছে রজনীগন্ধাতে। ওকে, আচ্ছা। এরপরে দেখো 7 নাম্বারটা কি বলছে, গর্ভযন্ত্রের উপাদান কি? গর্ভযন্ত্রের উপাদান কি? সো গর্ভযন্ত্রের মধ্যে আমরা কি কি জিনিস আমরা পেয়ে থাকি একটু আমরা চিন্তা করি। আমরা আসলে বলতে পারি কিরকম, আমরা যদি গর্ভযন্ত্রের কথা চিন্তা করি, গর্ভযন্ত্র বলতে আসলে আমরা কি বুঝাবো? আমরা বুঝাবো যে নিচের প্রান্তে আমরা জানি বড় একটা ডিম্বাণু থাকে এবং দুই পাশে থাকে কি? দুই পাশে থাকে হচ্ছে সিনার্জিড কোষ, এগুলো ছোট নিউক্লিয়াস। সো এগুলোকে আমি বলে থাকি হচ্ছে সিনার্জিড অথবা সহকারী কোষ। ভ্রূণথলি, এই পুরাটাই তো আমাদের ভ্রূণথলি, রাইট? তো ভ্রূণথলিতে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু বা বড় নিউক্লিয়াস, আর দুই পাশে থাকে সিনার্জিড অথবা সহকারী কোষ। আর এই ডিম্বাণু প্লাস সিনার্জিড বা সহকারী কোষকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে গর্ভযন্ত্র। ক্লিয়ার? তাহলে গর্ভযন্ত্র ব্যাপারটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে। আর পুরো ভ্রূণথলির উপাদানটা খেয়াল করো, মাঝখানে থাকে হচ্ছে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস আমরা জানি। আচ্ছা, আর উল্টা পাশে কি থাকে? উল্টা পাশে থাকে হচ্ছে 3টা প্রতিপাদক কোষ।
অথবা অ্যান্টিপোডাল সেল, যেহেতু ডিম্বাণুর অপোজিটে এরা থাকতেছে। আর ডিম্বাণু এবং সিনার্জিড অর্থাৎ গর্ভযন্ত্র কি বরাবর থাকে সবসময়? আমাদের ডিম্বক রন্ধ্র বরাবর থাকে, ডিম্বক রন্ধ্র বরাবর থাকে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। ন্যাচারালি এইটা যদি এটা নিম্নমুখী ডিম্বক হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বরাবর থাকবে আমাদের গর্ভযন্ত্রটা। ওকে, এবার খেয়াল করো, তাহলে গর্ভযন্ত্রের উপাদান কোনটি? আমাদের দুইটাই হবে কিন্তু অ্যান্সার। সিনার্জিরও অ্যান্সার হয়, সহকারী কোষে অ্যান্সার হয়। তাহলে দুইটা কি ভাই কখনো অপশনে থাকবে? দুইটা অপশনে থাকার কথা না। যদি অপশনে থাকে তাহলে মনে রাখবা সিনার্জিটা তোমরা অ্যান্সার দাগাবা। ওকে, এবার দেখো 8 নাম্বার, ফুলের চতুর্থ স্তবক কোনটা? ফুলের চতুর্থ স্তবক বৃতি 1 নাম্বার, দলমণ্ডল, পুং স্তবক, স্ত্রী স্তবক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, এটা হচ্ছে আমাদের চতুর্থ স্তবক। এবার আসো 9 নাম্বারে, পরাগধানীর প্রাচীরের কোষগুলোর সর্বভেতরের স্তরকে আমরা কি বলে থাকি? একদম লাইন থেকে প্রশ্ন, এটা হচ্ছে ট্যাপেটাম বলে থাকি আমরা, ট্যাপেটাম। ওকে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যাপেটাম। আর এক্সাইন কি? এক্সাইন হচ্ছে পরাগরেণুর বাইরের আবরণ, পরাগরেণুর ভেতরের আবরণটাকে আমরা বলে থাকি ইনটাইন। ইন মানে হচ্ছে ভেতরে, সো পরাগরেণুর ভেতরের আবরণটা হবে আমাদের ইনটাইন। 10 নাম্বারটা খেয়াল করো, আর মাইক্রোপাইল মানে কি? ডিম্বক রন্ধ্র। পরাগরেণুর স্পোরোপোলনিন যুক্ত স্তরকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে আমাদের এক্সাইন। অ্যান্সার কি হবে আমাদের? এক্সাইন। কারণ এক্সাইনের যে স্তরটা থাকে এটা থাকে হচ্ছে দৃঢ়, নাম্বার 2 এটা থাকে হচ্ছে পুরু এবং স্পোরোপোলনিন সমৃদ্ধ, স্পোরোপোলনিন সমৃদ্ধ। আর ইনটাইনের কি অবস্থা থাকে রে? ইনটাইনটা থাকে হচ্ছে আমাদের পাতলা এবং এটা থাকে সেলুলোজ নির্মিত প্রাচীর, সেলুলোজ নির্মিত। ক্লিয়ার? আচ্ছা, 11 নাম্বারটা খেয়াল করো যে কোনটি পুং গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান? পুং গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান হচ্ছে আমাদের পরাগরেণু। মনে থাকবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে আমাদের পরাগরেণু। ওকে, আর যদি বলতো যে স্ত্রী গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান কোনটা, তাহলে হয়তো স্ত্রী রেণু অথবা মেগাস্পোর। এই স্ত্রী রেণু বা মেগাস্পোর থেকেই কিন্তু ভ্রূণথলিটা তৈরি হয়। ওকে, এবার আসো 12 নাম্বারটা, কোনটি পুং গ্যামেটোফাইটের অংশ নয়? তো শুক্রাণু, নালী নিউক্লিয়াস, পরাগনালী সবই আসলে আমাদের পুং গ্যামেটোফাইটের অংশ। অ্যান্সার হবে হচ্ছে কোনটা? নিউসেলাস টিস্যু। তো মনে রাখতে হবে যে নিউসেলাস টিস্যু আসলে কি? নিউসেলাস টিস্যু হচ্ছে ডিম্বকের একটা উপাদান। ডিম্বকের প্রধান টিস্যু বলা হয়ে থাকে নিউসেলাস টিস্যুকে। ডিম্বকের প্রধান টিস্যু কি? প্রধান টিস্যু হচ্ছে আমাদের নিউসেলাস টিস্যু। বুঝতে পারছো? ওকে, আর মনে রাখতে হবে ডিম্বকের আরও কয়েকটা জিনিস আমরা যদি মনে রাখতে চাই, যে ডিম্বক অমরার সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে? ডিম্বকটা অমরার সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে? অ্যান্সার হবে হচ্ছে কি? অ্যান্সার হবে ডিম্বক নাড়ি। ওকে, এখন প্রশ্ন যদি আসে ডিম্বক নাড়ি ডিম্বকের কোন জায়গায় যুক্ত থাকে? অ্যান্সার হবে হচ্ছে ডিম্বক নাভি, ডিম্বক নাভি। ঠিক আছে, তাহলে ডিম্বক নাড়ি কি জিনিস, ডিম্বক নাভি কি জিনিস, এই জিনিসগুলো আমাদের খুব কি করতে হবে? এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো পড়তে হবে। ওকে, তারপরে যদি বলা হয় যে ডিম্বকের আবরণকে আমরা বলে থাকি ডিম্বক ত্বক। সো ডিম্বক ত্বক কোত্থেকে আসে? ডিম্বক ত্বক আসে হচ্ছে ডিম্বক মূল থেকে। ওকে, এগুলো কমন কিছু এমসিকিউ আমাদের ডিম্বক থেকে এসে থাকে। এবার আসো 13 নাম্বারটা, যে পানিমরিচ, বিষকাঁটালি, গোলমরিচ এগুলো হচ্ছে কোন ধরনের ডিম্বক পাওয়া যায়? তো ডিম্বকের শ্রেণীবিভাগটা আমাদের এখন দেখতে হবে। তো মনে রাখতে হবে হচ্ছে প্রথমে পড়বো ঊর্ধ্বমুখী ডিম্বক। প্রথমে পর্ব হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক। ঊর্ধ্বমুখী ডিম্বক কি? তো খেয়াল করো, যদি কেউ বিষ পান করে তাহলে সে তো অক্কা পাবে, রাইট? বিষ পান করলে সে অক্কা পেয়ে আসমানে উঠে যাবে। এই জন্য আমাদের ঊর্ধ্বমুখী ডিম্বকের নেমোনিকটা কি? নেমোনিকটা হচ্ছে ঊর্ধ্বে গেল বিষ পানে, ঊর্ধ্বে গেল বিষ পানে। ঊর্ধ্বে মানে ঊর্ধ্বমুখী ডিম্বক, গেলতে হচ্ছে গোলমরিচ, বিতে হচ্ছে আমাদের বিষকাঁটালি, বিষকাঁটালি, পাতে হচ্ছে আমাদের পান এবং পানিমরিচ, পানিমরিচ। বাকিগুলো আমাদের দেখা উচিত। যেমন যদি বলে বক্রমুখী ডিম্বক, বক্রমুখী ডিম্বকের এক্সাম্পল কি? মনে রাখবা হচ্ছে ধরো সকালবেলা, সকালবেলায় তুমি কি বাঁকা হয়ে শুয়ে থাকো না? ঠিক আছে, সকালবেলা তোমার তো ঘুম সহজে ভাঙতে চায় না, তুমি বাঁকা হয়ে শুয়ে থাকো। সো এটা অ্যান্সার, এটা হবে বক্র সকাল, বক্র সকাল। সতে হচ্ছে আমার সরিষা আর কালে হচ্ছে আমার কালোকা সুন্দা, কালোকা সুন্দা। তাহলে বক্রমুখী আমরা কিভাবে মনে রাখলাম? আমরা মনে রাখলাম হচ্ছে বক্র সকাল দিয়ে আমরা বক্রমুখী ডিম্বকগুলো হচ্ছে মাথায় রাখলাম। ওকে, এরপরে আসে হচ্ছে পার্শ্বমুখী ডিম্বক। কি আসে? পার্শ্বমুখী ডিম্বক, পার্শ্বমুখী
ডিম্বক। তো মনে রাখবা যে আমি এখানে আমরা নেমোনিকগুলো ইউজ করতে শুধুমাত্র মনে রাখার স্বার্থে। এই নেমোনিকগুলো যত বেশি আসলে এক্সাইটিং হয়, যত বেশি দেখতে মজা লাগে, মনে করতে মজা লাগে, মনে রাখবা সেই নেমোনিকটা তোমার মাথায় ততক্ষণ বেশি থাকবে। সো পার্শ্বমুখী ডিম্বকের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে একটা নেশাদ্রব্য, সেটা হচ্ছে আফিম, রাইট? সো একটা মানুষ হচ্ছে আফিমখোর, সে পাশে তাকায় কেন? পাশে তাকায় হচ্ছে আফিমের ক্ষুধায়, যে তার আশেপাশে কেউ আফিম টাফিম খাচ্ছে কিনা, পাশে তাকায় হচ্ছে আফিমের ক্ষুধায়। ওকে, তাহলে পতে মনে রাখতে পার্শ্বমুখী ডিম্বক, সাথে মনে রাখতে হচ্ছে পপি, আতে মনে রাখতে হচ্ছে আফিম, আর ক্ষুধাতে মনে রাখবো হচ্ছে ক্ষুদিপানা। ক্ষুদিপানা সহজ না? তাহলে পাশে তাকায় আফিমের ক্ষুধায়। আর একটা আছে হচ্ছে নিম্নমুখী ডিম্বক, আর একটা কি আছে? একটা আছে হচ্ছে নিম্নমুখী ডিম্বক। নিম্নমুখী ডিম্বকগুলো মনে রাখা সহজ, কারণ দেখো, কারণ শিম, মটর, রেরি, ছোলা, এগুলো হচ্ছে আমার নিম্নমুখী ডিম্বকের উদাহরণ। ওকে, তাহলে ডিম্বকগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এটা হবে অ্যান্সার, কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ঊর্ধ্বমুখী। কোন উদ্ভিদে বক্রমুখী পাওয়া যায়? বক্রমুখী পাওয়া যায় হচ্ছে কালোকাসুন্দে, একটু আগে আমরা পড়লাম। কত শতাংশ আবৃতবীজী উদ্ভিদে মনোস্পরিক প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে? অ্যান্সার হবে হচ্ছে কি? অ্যান্সার হবে হচ্ছে 75%। ঠিক আছে, 75% আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে মনোস্পরিক প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেটোফাইটটা মূলত গঠন করে থাকে। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি এন্টিপোডাল কোষ থাকে? একটু আগে আমি তোমাদের কি দেখাইছি? ভ্রূণথলির গঠন দেখাইছি, সেখানে আমরা দেখছিলাম 3টি প্রতিপাদক কোষ অথবা এন্টিপোডাল কোষ থাকে। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আমরা এটা বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ডিম্বাণু থেকে নিষেক যখন হবে তখন কি হবে? শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনটাকে আমরা বলে থাকি নিষেক। এই নিষেকের পরে জাইগোট পাই, জাইগোটের মধ্যে যখন মাইটোসিস বিভাজন হতে থাকে সেটা তখন ভ্রূণে হয়। সো ডিম্বাণু হয়ে নিষেক হয়ে সেটা ভ্রূণে পরিণত হয়। এখন এখন জিনিসটা কিরকম? ধরো, মনে রাখতে হবে যে নিষেক ছাড়া 3টা জায়গা থেকে যদি ভ্রূণ হয়, নাম্বার 1 ডিম্বাণু থেকে, অথবা আমাদের হতে পারে হচ্ছে ভ্রূণথলির অন্যান্য কোষ থেকে। এখন ভ্রূণথলির অন্যান্য কোষ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝে থাকি হচ্ছে তোমার সহকারী কোষ বা সিনার্জিট কোষ এবং প্রতিপাদক কোষ, এই দুইটাই। ভ্রূণথলির অন্যান্য কোষ থেকে, অথবা হতে পারে হচ্ছে ডিম্বকের দেহকোষ থেকে। সো নিষেক ছাড়া যদি ডিম্বাণু, ভ্রূণথলির অন্যান্য কোষ বলতে দুইটা বুঝবো আমরা, একটা হচ্ছে সিনার্জিট কোষ আর একটা হচ্ছে প্রতিপাদক কোষ। এবং ডিম্বকের দেহকোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, কি ছাড়া? নিষেক ছাড়া, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি অ্যাগ্যামোস্পর্মি। কি বলবো আমরা? পুরোটাকে আমরা বলবো বড় নামে অ্যাগ্যামোস্পার্মি, যেহেতু সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড, সো এটা হচ্ছে বড় নাম অ্যাগ্যামোস্পর্মি। আচ্ছা, এবার দেখো, ডিম্বাণু থেকে যদি নিষেক ছাড়া ভ্রূণ হয় সেটাকে আমরা বলে থাকি পার্থেনোজেনেসিস। কি বলবো আমরা? পার্থেনোজেনেসিস। আচ্ছা, তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। এবার দেখো, ভ্রূণথলির অন্যান্য কোষ থেকে যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে অ্যাপোগ্যামি। কি বলে থাকি আমি? অ্যাপোগ্যামি বলে থাকি। ক্লিয়ার? এবার আসো ডিম্বকের দেহকোষ। তো এখানে দুইটা ওয়ে আছে। ডিম্বকের দেহকোষ থেকে প্রথমে ভ্রূণথলি সৃষ্টি হতে পারে, সেখান থেকে ভ্রূণ হবে। এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি অ্যাপোস্পোরি। কি বলি থাকি আমরা? অ্যাপোস্পোরি বলে থাকি। আবার আরেকটা উপায় আছে, ডিম্বকের দেহকোষ থেকে যদি সরাসরি ভ্রূণ হয়, অর্থাৎ ভ্রূণথলি সৃষ্টি ছাড়া ডিম্বকের দেহকোষ থেকে আমি ভ্রূণ পাইলাম, নিষেক ছাড়া অবশ্যই, সেটাকে আমি বলে থাকি কি? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। ক্লিয়ার? তো আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো যারা আমার ক্লাসগুলো রেগুলার করতেছো তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তাই দিব, তোমাদের হয়তোবা কষ্ট করতে হয়, তোমাদের হয়তোবা একটা ক্লাস করতে গেলে হচ্ছে অনেকক্ষণ করতে ইচ্ছা করতেছে না ক্লাস, তারপরে বসে আছো ক্লাসটায়, তুমি চেষ্টা করতেছো, মাইন্ডেড, তুমি চেষ্টা করতেছো। সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, যদি আল্লাহর রহমত তোমার উপর থাকে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সো যখন তোমার মনে হবে যে পড়াশোনা করতে আমার ইচ্ছে করতেছে না, তখন শুধু ওই মোমেন্টটায় একটা জিনিসে চিন্তা করো যে তুমি চেষ্টা করতেছো, তুমি যদি এই মুহূর্তে থেমে যাও, তোমার আগের পরিশ্রমগুলো হয়তো মাটি হয়ে যাবে। এই ছোট্ট একটা রিমাইন্ডার যে তোমার আগের পরিশ্রমটাকে মাটি হতে দেয়া যাবে না, ব্যর্থ হতে দেয়া যাবে না, এই ছোট্ট একটা কথাই কিন্তু তোমাকে মোটিভেট রাখতে পারে। বুঝতে পারছো?
ওকে, আচ্ছা, সো চেষ্টা করতে থাকো। এবার আসো আমরা পড়বো কি, নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো? অবশ্যই পার্থেনোজেনেসিস বলে থাকি, জানি আমরা। ইমাস্কুলেশনের কারণ কি? ইমাস্কুলেশন মানে কি? এটা ইমাস্কুলেশন করা হয় স্বপরাগায়ন রোধ করার জন্য, অর্থাৎ পুংকেশরগুলোকে কেটে ফেলা হয় যাতে স্বপরাগায়ন না হয়। তারপরে দেখো 19 নাম্বারটা কি বলছে আমাদের। 19 নাম্বারটা বলছে নিচের কোন উদ্ভিদে মূল দ্বারা বংশবৃদ্ধি হয়। আচ্ছা, তো দেখো আমাদের অঙ্গজ প্রজননের কয়েকটা ব্যাপার জানতে হবে। যেমন আমি যদি বলি মূল দ্বারা কোথায় কোথায় বংশবিস্তার হয়, প্রথমে মনে রাখতে হবে হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল। তারপরে যদি বলি কাণ্ড দ্বারা কোনটা, অবশ্যই মনে রাখতে হবে গোল আলু। তাহলে মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল, গোল আলু হচ্ছে কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। আর আরেকটা হচ্ছে চুপড়ি আলু। চুপড়ি আলুর অঙ্গজ প্রজনন হয় বুলবিলের মাধ্যমে। ঠিক আছে, সো আলুগুলো আমরা একসাথে শিখে রাখবো অবশ্যই, চুপড়ি আলু। এখন মূল দ্বারা বাকি কোনগুলো মনে রাখবা, মূলের শেষে ল আছে না, এই মূল দ্বারা যেসব উদ্ভিদে অঙ্গজ প্রজনন হয় সবগুলো শেষেই মোটামুটি ল থাকে। যেমন মিষ্টি আলু, তারপর হচ্ছে ডালিয়া, তারপর হচ্ছে শতমূলি, তারপর হচ্ছে কাকরোল, তারপর হচ্ছে পটল। তাহলে দেখছো সবগুলার কি আছে? ল আছে। তো মূল দিয়ে ল মনে থাকবা, মনে রাখতে হবে আর কি। আর কাণ্ডের, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কোনগুলা, যেমন আলু হতে পারে, তারপরে আমাদের হতে পারে পেঁয়াজ, আলু, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো হয় কাণ্ডের মাধ্যমে। ক্লিয়ার? বাকি আর কি কি আছে? বাকি আছে হচ্ছে মনে রাখতে হবে কিছু, যেমন ধরো এখানে যে পাথরকুচিটা কিসের মাধ্যমে হয়? পাতার মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, তারপরে ফণি মনসায় কিসের মাধ্যমে হয়ে থাকে? পর্ণকাণ্ডের মাধ্যমে, পর্ণকাণ্ডের মাধ্যমে হয়ে থাকে কিসে? এই ফণি মনসাতে। ওকে, অঙ্গজ প্রজনন। এরপরে আর কি হতে পারে? ফণি মনসায় কিভাবে হয়? পর্ণকাণ্ডের মাধ্যমে। ওকে, পর্ণকাণ্ডের মাধ্যমে। এরপরে দেখো আর কি কি আছে, যেমন কলা, কলা, আনারস, তারপরে আছে চন্দ্রমল্লিকা, এগুলো তো হয় সাকারের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়ে থাকে? সাকারের মাধ্যমে হয়ে থাকে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডালিয়া হবে অ্যান্সার আমাদের। তারপরে 20 নাম্বার, কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? অবশ্যই এটা সংকরায়ন হবে। সংকরায়নে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন হয়, বাকিগুলোয় কখনো পরিবর্তন হয় না। বাকিগুলো হচ্ছে অঙ্গজ প্রজনন পদ্ধতি। আর দাবা কলম হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন পদ্ধতি একদম। তারপরে 21 নাম্বার, আবৃতবীজী উদ্ভিদের শস্য কোন ধরনের ক্রোমোজোম বিশিষ্ট হয়? তুমি জানো যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে সেটার সাথে একটা শুক্রাণু মিলিত হয়, তারা ট্রিপ্লয়েড, মানে 3 সেট 3n, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াসে 2 সেট থাকে, শুক্রাণুর হ্যাপ্লয়েড এক সেট মিলিত হলে 3n বা 3 সেট ক্রোমোজোম শস্য উৎপন্ন করে, যেটাকে আমরা বলে থাকি ট্রিপ্লয়েড। ওকে, আর এই জিনিসটাকে আমরা বলে থাকি দ্বিনিষেক। দ্বিনিষেক, যেহেতু দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা শুক্রাণু মিলিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি দ্বিনিষেক। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, আমরা জানি নগ্নবীজিতে কি হয়? নগ্নবীজিতে হচ্ছে দ্বিনিষেক হয় না। নগ্নবীজিতে কি হয় না? নগ্নবীজিতে কিন্তু দ্বিনিষেক হয় না। কিন্তু নগ্নবীজির মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে নেটাম, নেটোফাইটা। নেটোফাইটার বিভাগের অন্তর্গত একটা আছে হচ্ছে, নেটোফাইটা বিভাগের অন্তর্গত একটা উদ্ভিদ আছে, কোনটা আছে? হচ্ছে ইফেড্রা। ইফেড্রা, যে ইফেড্রাটা কিন্তু শ্বাসকষ্টের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, ইফেড্রা। এই ইফেড্রাটায় দ্বিনিষেক দেখা যায়, এটা নেটোফাইটার অন্তর্গত। নেটোফাইটার অন্তর্গত নগ্নবীজির মধ্যে, কিন্তু নগ্নবীজিতে কিন্তু কি হয় না? দ্বিনিষেক হয় না। আচ্ছা, এবার খেয়াল করো নিচের কোনটি অসস্বল বীজ? অসস্বল বীজ বলতে আমরা কি বুঝি? শস্য অথবা শ্বাস যেটার মধ্যে নাই সেটা হচ্ছে অসস্বল। সো আমরা জানি যে দ্বিবীজপত্রী যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে, মনে রাখবা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোতে কি দেখা যায় না? সচরাচর আমরা শস্য দেখতে পাই না বা এন্ডোস্পার্ম দেখতে পাই না। একবীজপত্রী উদ্ভিদগুলোতে আমরা এন্ডোস্পার্ম অথবা শস্য দেখতে পাই। সো অসস্বল বীজ কোনটা হবে এখানে? আম, কারণ এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, সহজে মনে রাখবা। তাহলে আম, কাঁঠাল, এগুলো হচ্ছে আমার অসস্বল প্রকৃতির হবে। অন্যদিকে ধান, গম, ভুট্টা, ধান, গম, ভুট্টা, তুলা, এগুলো হচ্ছে আমার সস্বল প্রকৃতির। সো নিচের কোনটি সস্বল বীজ? সস্বল বীজ হচ্ছে গম। তাহলে এখানে মনে রাখবা সরিষা, সরিষাটাও কিন্তু কি? সরিষাটা হচ্ছে অসস্বল। 24 নাম্বার, নিচের কোন দুটিতে অ্যারিল পাওয়া যায়? অ্যারিল মানে কি? অ্যারিল মানে হচ্ছে বীজের বাইরে যদি মাংসাল মানে মাংসল অংশ থাকে সেটাকে বলা হয় অ্যারিল। সো লিচু এবং আশফল, এটা হচ্ছে অ্যারিল পাওয়া যায়। লিচু এবং আশফলে কি পাওয়া যায়? অ্যারিল পাওয়া যায়। 25 নাম্বার, নিষেকের পর কোন অংশটা শস্য গঠন করে থাকে? শস্য গঠন করবে অবশ্যই সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা শস্য গঠন করে থাকে। বাকিগুলো একটু দেখি আমরা। ডিম্বক বহিতক,
এটা কিসে পরিণত হয়? এটা টেস্টাতে পরিণত হয়। টেস্টা মানে হচ্ছে বীজের বহিতককে বলে থাকি আমরা টেস্টা, আর বীজের অন্ততককে আমরা বলে থাকি টেগমেন। ওকে, গর্ভাশয় ত্বকটা কিসে পরিণত হয়? ফলের আবরণ বা ফল ত্বকে পরিণত হবে। আচ্ছা, আর এদিকে নিউসেলাস টিস্যুটা হয় বিলুপ্ত হয়ে যাবে অথবা তারা পেরিস্পার্ম গঠন করে থাকে। তাহলে দুইটা কাজ হতে পারে এখানে, হয় বিলুপ্ত হয়ে যাবে আর না হলে তারা পেরিস্পার্ম গঠন করবে। পেরিস্পার্ম গঠন করবে। 26 নাম্বারটা, ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কিসের মধ্যে? কি বলছে? ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কিসের মধ্যে? উত্তর হবে হচ্ছে গোল আলু। কারণ কলাতে হয় হচ্ছে সাকারের মাধ্যমে, মিষ্টি আলু কাঁকরোলে হয় মূলের মাধ্যমে। পাইলোক্লেট দ্বারা অঙ্গজ প্রজনন ঘটে থাকে কোনটির? ঠিক আছে, 27 নম্বরে কি বললো? 27 নম্বরে বলছে হচ্ছে ফাইলোক্লেট দ্বারা অঙ্গজ প্রজনন ঘটে থাকে কোনটির? উত্তর হবে কোনটা? ফণিমনসা। ওকে, আচ্ছা। 28 নাম্বার, নগ্নবীজী উদ্ভিদের কোন গণভুক্ত উদ্ভিদের দিনিশেক ঘটে থাকে? নেটাম। এটা আমি আগেই বলছিলাম যে এফেড্রার মধ্যে কিন্তু কি হয়? দিনিশেক হয়। 29 নাম্বার, নিচের কোনটি এক লিঙ্গ উদ্ভিদ? এটা আগের পড়াশোনা, তোমরা জানো যে লাউ, কুমড়া, তারপর শশা এগুলো হচ্ছে এক লিঙ্গ সহবাসী প্রকৃতি, রাইট? আর জবা, ধুতুরা, ঢেঁড়স এগুলো তো আসলে উভলিঙ্গ ফুল। তারপর নিচের কোনটি উভলিঙ্গ উদ্ভিদ? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ধুতুরা। জবা, ধুতুরা, ঢেঁড়স এগুলো হচ্ছে উভলিঙ্গ, কারণ এদের মধ্যে পুংস্তবক, স্ত্রীস্তবক দুইটাই থাকে। নিচের কোনটি ডিম্বকের মূল দেহ গঠন করে থাকে? উত্তর হবে ভ্রূণ পোষক টিস্যু অথবা নিউসেলাস টিস্যু। আচ্ছা, 32 নম্বর, কৃত্রিম অঙ্গজ প্রজননের কোনটিতে মানে সায়ন অথবা সিয়ন এবং স্টক থাকে? ঠিক আছে, কৃত্রিম অঙ্গজ প্রজননের কোনটিতে সিয়ন এবং স্টক থাকে? কোনটায় থাকবে? জোর কলমে। তো এখানে কি মনে রাখতে হবে যে স্টকটা হচ্ছে অনুন্নত এবং স্টকটা হচ্ছে বড় উদ্ভিদ, স্টকের সাথে সিয়নটাকে যুক্ত করা হয়, আর সিয়নটা হচ্ছে উন্নত উদ্ভিদের অংশ, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো এখানে মনে রাখতে হবে যে কৃত্রিম অঙ্গজ প্রজনন থেকে আমাদের কিন্তু পরীক্ষায় আসে যে কোনটার ক্ষেত্রে কোন টাইপের হয়ে থাকে অঙ্গজ প্রজনন। যেমন আমি সহজে মনে রাখতে বলি কিভাবে, যে গুটি কলম। গুটি কলমে মনে রাখবা লা দিয়ে, লতে মনে রাখবা কি? যে লিচু আছে, লেবু আছে, লটকন আছে, এবং আতে মনে রাখবা কি? আম। ঠিক আছে, সো গুটি কলমের মাধ্যমে আমি এই উদ্ভিদগুলোর কৃত্রিম অঙ্গজ প্রজনন করতে পারি, যে লিচু আছে, লেবু আছে, লটকন আছে, আর কি আছে? আর হচ্ছে আম। আমের কথা যেহেতু বললাম, জোর কলমও কিন্তু আমরা আমের মাধ্যমে করতে পারি। জোর কলম আমরা জোর কলম আমের ক্ষেত্রে আমরা কি কলম করতে পারি? আমরা জোর কলমও কিন্তু করতে পারি। ওকে, তারপরে পরীক্ষায় আসা হচ্ছে দাবা কলম। দাবা কলমের মাধ্যমে আমরা করে থাকি কি? লেবু আর হচ্ছে জুই। ঠিক আছে, আমরা বলি অনেক সময় যে দাবা খেলায় লেজুর বৃত্তি করো না, এভাবে মনে রাখবা আর কি, দাবা খেলায় লেজুর বৃত্তি করো না। সো লেজুর, লেবু আর হচ্ছে আমাদের জুই। ওকে, জোর কলমে আমরা আমের ক্ষেত্রে পাই, কুলের ক্ষেত্রেও পাই। ওকে, এগুলো একটু টুকটাক আমাদের মনে রাখতে হবে। তারপর জবা ফুলে কিন্তু শাখা কলম করা হয়ে থাকে, জবা ফুলে আমরা শাখা কলম করে থাকি। সো আমরা আলহামদুলিল্লাহ যে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা আলিম স্যারের বই থেকে খুব ভালো মতো সলভ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সো কেমন লাগছে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং নেক্সটে তোমরা কোন চ্যাপ্টারের উপর কী টাইপের ভিডিও চাও কমেন্টে জানাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, এবং আমাদের একাডেমিক এবং এডমিশন ব্যাচে ভর্তি হতে চাইলে রোড টু টিএমসি 2.0 পেজে যোগাযোগ করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।